আমি বিয়েটা করতে চাই না জাঙ্কুক ভাই, আপনি বিয়েটা ভেঙে দিন প্লিজ। তে লাল টুকটুকে শাড়ি পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মনটা আজ বড্ড বেশি খারাপ। তার মনের গহীনে যেন আমাবস্যার ন্যায় অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। ভেতরে ভেতরে মন খারাপের ঝুড়ি যেন মরছে পড়ছে হৃদয়ে। এই দৃষ্টিতে উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে আকাশের পানে। কারণটা হলো বিবাহ। মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত। কখন জীবন পাল্টে যায় বোঝা বড়ই কঠিন। তে বেশ কিছুক্ষণ পরও জাঙ্কুকের কোনো উত্তর না পেয়ে আকাশ পান হতে চোখ নামিয়ে সামনের দিকে শুভ্র পাঞ্জাবি পরিহিত গম্ভীর শ্যামবর্ণ পুরুষটির দিকে দৃষ্টিপাত করলো। সে আজ অনেকটা সাহস সঞ্চয় করে কথাগুলো বলেছে, কিন্তু তখন খেয়াল করেনি জাঙ্কুক ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। সে যে কষ্ট করে কথাগুলো বলেছে, শুনেছে কি মানুষটি? হয়তো শুনেনি। জাঙ্কুক এখনো ফোনে কথা বলেই যাচ্ছে কারোর সাথে। দেখে মনে হচ্ছে রেগে আছে, কপালে রোগ টান টান হয়ে আছে। তে দূর হতে কথা শুনে বুঝলো পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে। হয়তো আবারও অন্য দলের মানুষের সাথে মারামারি করেছে। এ আর নতুন কি, প্রতিদিনই তার শুরু হয় এসব কাহিনী দিয়ে। তের অপছন্দের তালিকায় রাজনীতি একদম শীর্ষ অবস্থানে। মারপিট, খুন, রাজনীতিবিদ এরাই তার অপছন্দের শীর্ষে অন্তর্ভুক্ত। এসব ভেবেই ভারাক্রান্ত তার মন। জাঙ্কুকের মেজাজ বেশ গরম, মুখশ্রী গম্ভীর, চোয়াল অতিশয় শক্ত, কপালে তীব্র বিরক্তির ছাপে স্পষ্ট। ছাদের অপর পাশ ফিরি ফোনে কথা বলে ব্যক্তিকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোদের বলেছিলাম একা কোনো কাজ করতে যাবি না, অথচ তোরা আমায় না বলি ওই তালুকদার সাহেবকে শিক্ষা দিতে গিয়েছিলি। সময় মতো আমি আর লোক না পাঠালে কি হতো বুঝতে পারছিস? আবার পাশ হতে কারো কণ্ঠ শোনা গেল, আর হবে না ভাই, পরবর্তীতে আপনার প্ল্যান অনুযায়ী কাজ করব। জাঙ্কুক কল কাটার পরপরই তীর দিকে শান্ত আর শীতল চাহনিতে তাকালো। দেখলো লাল টুকটুকে শাড়ি পরে হালকা সাজে মরেন মুখশ্রীতে তার দিকে তাকিয়ে আছে। তে ভুরু কুঁচকে গেল তার। এমন সাজ দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে, বরং বিরক্তিবোধ করলো একটু। ভরাট কণ্ঠে জানতে চাইলো, কেন বিয়ে করবি না? ছেলে পছন্দ হয়নি? তীর এই ভরাট কণ্ঠ শুনেই প্রাণ যায় যায় অবস্থা। একটু আগে সাহস করে যে কথাটা বলেছে, এখন তার উত্তর দিতেই যেন গলা শুকিয়ে আসছে। জাঙ্কুক ভাই, আমি চাই না এই মুহূর্তে বিয়ে করতে। আমি আরো পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। আপনি প্লিজ মা বাবাকে বলুন আমার যেন বিয়ে না দেয়। জাঙ্কুক তের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু একটা মনে পড়তেই ভুরু যুগল কুচকে জিজ্ঞাসা করলো, মেডিকেলের রেজাল্ট তো 2 দিন আগে দিয়েছে, নিশ্চয়ই চান্স পাসনি? তাই তো চাচা তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর কি বললি, নিজের পায়ে দাঁড়াতে চাস? এখন কার পায়ে দাঁড়িয়ে আছিস? অন্যের পায়ে? জাঙ্কুকের কথা শুনে তের মুখটা গোমরা হয়ে গেল। অপমানে মুখটা থমথমে হয়ে গেছে। শুকনো মুখখানা আর শুকিয়ে গেল। 2 দিন আগে তার মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে চান্স পায়নি। আসলে অ্যাডমিশনের জন্য তেমন সিরিয়াসভাবে পড়েনি। না পড়লে কি আর চান্স পাওয়া যায়? যায় না। এই কারণে বিয়ে নামক ঝড়ের কবলে এইটুকু বয়সে পড়তে হয়েছে। তে জাঙ্কুকের করা অপমান সাইডে রেখে মুখ গোমরা করেই বলল, মেডিকেলে চান্স পায়নি দেখে বিয়ে দিয়ে দেবে? এবার চান্স পায়নি তো কি হয়েছে? পরের বার আবার অ্যাডমিশন দিব, তখন দেখবেন চান্স পেয়ে যাব। জাঙ্কুক তের এমন কথায় কিছুটা বিরক্তি হলো। এই মেয়ে জীবনে কবে সিরিয়াস হবে? বিরক্তিবোধ নিয়েই ধমকে বলল, বিয়ে করবি না আমায় কেন বলছিস? চাচাকে গিয়ে বল। তে কিঞ্চিত চমকালো, চোখ দুটো ছলছল করে উঠল। করুণ স্বরে বলল, আমি আব্বুকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শুনতে নারাজ। আব্বুকে আপনি না বলুন না, আপনার কথা তো শুনে আপনি বুঝিয়ে বললে আব্বু আমায় বিয়ে দিবে না। জাঙ্কুক নীরব চোখে তের অশ্রু ভেজা চোখের দিকে তাকালো। মেয়েটার নেত্র পল্লব হতে গড়িয়ে পড়ছে অশ্রু। অশ্রুতে দুগাল ভিজে যাচ্ছে, মুখশ্রী লাল হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে। জাঙ্কুক বুঝলো এর আগেও তে কান্নাকাটি করেছে। জাঙ্কুক ভ্রুক্ষেপভাবে জিজ্ঞাসা করলো, বিয়ে করবি না অথচ শাড়ি পরে সেজে গুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে আসিস, আবার বলছিস বিয়ে করার ইচ্ছে নেই? আপনি আমায় ভুল বলছেন। আমি শাড়ি পরতে চাইনি, আম্মু জোর করে পরিয়ে দিয়েছে। এখনো 5টা বাজেনি, আপনি আব্বুর সাথে কথা বলুন, ওরা যেন না আসে। জাঙ্কুকের ফোন বেজে উঠেছে। এখনই পার্টি অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। তেকে ব্যস্ত দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার জরুরি পার্টি অফিসে যেতে হবে। আর বিয়েটা যখন করতে চাইছিস না, উপযুক্ত কারণ দেখিয়ে চাচাকে বিয়ে না করার কথাটা বলিস। আমি চাচাকে কিছু বলতে পারবো না, আসছি। তে আহত চোখে জাঙ্কুকের চলে যাওয়া দেখলো। তার মনে হলো এতটা পাষাণ কেন জাঙ্কুক ভাই? চাইলেই তো পারতো তার বিয়েটা ভেঙে দিতে, অথচ দিল না। ভাবতেই চোখ হতে
অশ্রুর ফোঁটা গাল বেয়ে পড়তে লাগলো। তার কষ্ট দ্বিগুণ হয়ে উঠল। 3 বছর মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল, পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে সে চান্স পায়নি। এতেও রুষ্ট হয়েছেন তের বাবা। রাগের কারণে তেকে বিয়ে দিতে চাইছেন এই মুহূর্তে। সে সকলের কাছে সবচেয়ে আদরের ছোট সদস্য, সবসময় আদর যত্নে থাকলেও তের বাবা পড়াশোনার বিষয়ে খুবই কঠোর। তের বড় বোন আছে যার নাম লিজা, আর তে হচ্ছে 2 নম্বর সন্তান। তার বড় বোনের বিয়ে হয়ে গেছে 2-1 বছর আগে। জাংকুক হচ্ছে তের বড় চাচার ছেলে। বংশের অধিকাংশ সদস্য রাজনীতির সাথে জড়িত, সেই সুবাদে জাংকুক রাজনীতির সাথে জড়িয়ে পড়েছে। তবে আর একটা কারণ রয়েছে, তা হলো ভার্সিটিতে পড়াকালীন সময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল। তার ভাবনার মাঝেই শুনতে পেল, কি রেতে এই অবেলায় ছাদে কি করছিস? আম্মু তোকে নিজে খুঁজতে চলেছে। লিজা থেকে সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে খুঁজতে এসেছে। তে তখনও নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। চারপাশে কোনো কিছুই তার খেয়ালে নেই, সেটা তার ভাবনায় বিভোর হয়ে আছে। বনে থেকে কোনো সাড়া না পেয়ে লিজার সামনে গেল। তের চোখের পানি নিজ হাতে মুছে দিয়ে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? এখনো তো বিয়ে হয়নি, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? তুই জানিস না আপু, আমি লুকিয়ে শুনেছি আজ দেখতে আসলে আগত করিয়ে রাখবে। আব্বু আম্মু বলেছিল কাল রাতে, আমি তাদের কথা শুনতে পেয়েছিলাম। জাংকুক ভাই এতটা পাষাণ কেন? সে তো আব্বুকে বলে বিয়েটা ভাঙতে পারতো, অথচ তেমন কিছুই করলো না। আমি কতবার বললাম, তবুও গুরুত্ব দেয়নি, উল্টো আমার ঝাড়ি দিয়ে চলে গেছেন। লিজা কি বলবে ভেবে পাচ্ছে না। সেও জানে আজ পাত্রপক্ষ দেখতে আসলেই তের আকত করিয়ে রাখা হবে। সেই কারণে কাল বিকেলে সে এসেছে। মা বাবাকে বুঝিয়েছে যেন এখনো বিয়ে না দেয়, কিন্তু তার বাবার এক কথা, মেয়েকে বিয়ে দিয়েই ছাড়বেন। লিজা তেকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে হঠাৎ কিছু একটা মনে করে জানতে চাইল। কিছু মনে করিস না, জানিস তো জাংকুক ভাই কেমন, কতটা রকচটা আর গম্ভীর স্বভাবের। আমাদের কথা শোনার টাইম নেই ওনার। এবার বলতো, বিয়ে না করার কারণ কি? শুধু পড়াশোনা করবি এটা, নাকি অন্য কারণও আছে? কারোর সাথে প্রেম করিস না তো আবার? আমি প্রেম করলে তুই জানতিস না? আর প্রেম করলে আমি এখনো এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকতাম? জাংকুক ভাই এসব জেনেও আমার হাত পা আস্ত রাখতো? সরি, আসলে আমি ভেবেছিলাম তোর জীবনে কেউ হয়তো আছে, তাই এইভাবে মরা কান্নায় কান্না করছিস। এবার চল নিচে যাই, না হলে মা খুন্তি নিয়ে চলে আসবে। তে বোনের কথা শুনে রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেল। আর আসতে যা, এইভাবে শাড়ি পরে কেউ জোরে হাঁটে? ঘড়িতে এখন 4টা বেজে 10 মিনিট। তে মুখ ভার করে নিজের রুমে বসে আছে। তার পাশেই বসে আছে ছোট ফুপুর মেয়ে রোজি। মুখটা গম্ভীর করে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্কে নানা ধরনের ভাবনা ঘোরপাক খাচ্ছে এই মুহূর্তে। শোভন কিছুটা দূরে চেয়ারে বসে চিপস খাচ্ছে, আর তে আর রোজিকে পর্যবেক্ষণ করছে। এই শোভন হচ্ছে জাংকুকের ছোট ভাই। অন্য সময় হলে এই দুজন বাড়ি মাথায় করে রাখতো, অথচ আজ দুজনই নিঃসুপ হয়ে আছে। তে গরম চোখে বলল, আমার দিকে এইভাবে হাবা গোবার মতো তাকিয়েছিস কেন? আগে কি আমায় দেখিসনি? রোজি মেঘে হাসি দিয়ে বলল, আমার ভাবতে অবাক লাগছে যে মামু মেয়েকে এত ভালোবাসে যে কিনা রেগে তার কন্যাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুই বিয়ে করে নিচ্ছিস। আমি শুধু সিঙ্গেলই রয়ে গেলাম রে। শোভিনও দুঃখী মুখ করে বলে উঠল, আমিও আছি রে। এই কষ্টে আমার না ওই যে মমতা চাপার গান গাইতে ইচ্ছে করছে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটা যায়, বুকটা ফাইটা যায়। শোভিনের গান শুনে রোজি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এদের কাণ্ডে রেগে আগুন হয়ে গেল। রাগে রোজির পিঠে জোরে সরে একটা কিল বসিয়ে দিল। আর হাসবি? এইদিকে আমি নিজের দুঃখে মরে যাচ্ছি, আর তোরা আমার নিয়ে মজা নিচ্ছিস। আমারও সময় আসবে এক সময়, এখানে চুপ করে বসে থাক, বেশি কথা বললে রুম থেকে বের করে দিব। রোজি এখনো ব্যথায় চোখ মুখ কুচকে ফেলেছে। ভালোই লেগেছে পিঠে। শোভন ভদ্র ছেলের মতো চুপ করে আবারও চিপস খেতে লাগলো, যেন সে কিছুই করেনি। তের মনটা আবারও অনামিশার ন্যায় অন্ধকার হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। লিজাকে হস্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তিনজনই তাকালো সামনের দিকে। লিজা নিচতলা থেকে দৌড়ে 2য় তলায় এসেছে। এটি হাঁপিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতেই বলল সে, তে তোর হুবুবরকে কারা যেন আমাদের বাড়িতে আসার সময় পথের মধ্যে বেদম পিট পিটিয়েছে। বেচারার অবস্থা আশঙ্কাজনক। সিটি হসপিটালে ভর্তি আছে এখন। মা বাবা বড় মা হসপিটালে গেছে তাকে দেখতে। বোনের এমন কথা শুনে তে থম মেরে বসে রইল, মুখ অস্বাভাবিক ভার। তবে এখন তার খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। তার মানে আজ বিয়েটা হবে না, কিন্তু এখন না, এখন নাচা যাবে না। মনে মনে আকাশে উঠছে সে। খুশির ভাবাবেগ প্রকাশ করা যাবে না এখন। শোভন আর রোজি কথাটা শুনে অবাক হয়ে গেল। আপু,
কারা মেরেছে জানতে পেরেছো? না, তবে পুলিশকে জানানো হয়েছে। সেই মুহূর্তে তের ফোনে মেসেজ এসেছে। সেই মেসেজের আওয়াজে ফোনটা হাতে নিতেই দেখলো জাঙ্কুক ভাই একটা ভিডিও পাঠিয়েছে। তার একটু রাগ হলো, তখন কথা শুনলো না, এখন আবার ভিডিও পাঠাচ্ছে কিসের? কৌতূহলবশত ভিডিওটি অন করতেই চমকে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে মিলে একজনকে বেধড়ক পেটাচ্ছে। সে একজন আর কেউ নয়, তের হবু বর। প্রিয় জাঙ্কুক, আপনাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজের একটা প্রোগ্রামে। প্রথম দেখাতে ক্রাশ খেয়েছিলাম। কত সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে ভাষণ দিয়েছিলেন। তখন আমি আপনার দিকে অপলকভাবে তাকিয়েছিলাম। আপনার গাম্ভীর্য ভাব, সুদর্শন চেহারা, আপনার ড্যাম কেয়ার ভাব, আপনার কঠোর ভাবভঙ্গি আমায় মুগ্ধ করেছে। আপনার কথা ভাবতে ভাবতে কত শত রাত নির্ঘুম কাটিয়েছি তা ঠিক নেই। আচ্ছা বলুন তো, আপনি এত হট কেন? মন চাই টুপ করে গিলে ফেলি। আর একটা কথা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ইতি, আপনার অজানা প্রেমিক। জাঙ্কুক পুরো চিঠিটা কিছুটা উচ্চস্বরেই পড়ল। তার মুখশ্রী অস্বাভাবিক গম্ভীর। চিঠির এমন ধরন দেখে রাগে চোয়া শক্ত হয়ে গেল। জাঙ্কুকের সামনে কাচুমুচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তে, তার মুখশ্রী নিচু। চিঠির লেখনী শুনি তার কেমন লজ্জা আর অস্বস্তি বোধে অতলে ডুবে গেছে। ধরা পড়া চোরের মতো মুখ লুকিয়ে আছে সে। চিঠিটা কেন সে জাঙ্কুকের রুমে রাখতে এসেছিল? নিজের প্রতি রাগ হচ্ছে। সে চোরা চোখে রুমের বাইরে তাকালো। দরজার বাইরে লুকিয়ে থাকা দুজনের পা দেখা যাচ্ছে। এদের জন্যই তো ফেসে গেছে সে। এখন কি যে হবে ভাবতেই তার পা ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে জাঙ্কুক ভাই তাকে ফাঁসিতে ঝুলাবেন। জাঙ্কুক শক্ত গলায় বলল, পড়াশোনা না করে এসব চিঠি আদান প্রদান করা হচ্ছে? তো আর কজনের চিঠি আদান প্রদানের বাহক হয়েছিস? জাঙ্কুকের এহেন কথা শুনি তের চোখ বড় বড় হয়ে গেল। সে তো এই প্রথম চিঠি আদান প্রদানের বাহক হয়েছে। তা প্রথমবারই এমন একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হবে তার অজানা ছিল। ভেবেছিল জাঙ্কুকের রুমে চিঠিটা রেখেই পড়া পার হয়ে যাবে, কিন্তু তার হলো কই। চিঠি রাখতে এসেই তো আগেই ধরা খেলো। এখন যদি তার বাবাকে জাঙ্কুক ভাই চিঠির কথা বলে দেয়, তাহলে তো তাকে বাড়ি থেকে বের করে দিবে। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে। কি যে বিপদে পড়ল সে। তেকে অন্য ভাবনার মতো দেখে জাঙ্কুক আবারও বলে উঠল, এত অবাধ্য হয়েছিস? কি জিজ্ঞাসা করেছি, উত্তর দিচ্ছিস না কেন? তে নিজেকে ধাতস্থ করে মিনমিনিয়ে কণ্ঠে উত্তর দিল, এই প্রথম আপনার জন্য চিঠি এনেছি। এমন কাজ আগে করিনি, আমি সত্যি বলছি। আর কখনো এমন হবে না। তোকে কে বলেছে মানবতার দয়াল হতে? আর একদিন যদি এমন কোনো কিছু করেছিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার রুম থেকে এখনই বেরিয়ে যা। আমার রুমের আশেপাশেও যেন তোকে আর না দেখতে পাই। থেকে আর পায়কে সে শঙ্কিত হয়ে তটস্থ ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যেতে নিল। থেমে পিছনে ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তেকে দাঁড়াতে দেখে ফুরকুসকে গেল। বিক্রানো মেজাজে জানতে চাইলো, আবার কি? না মানে চিঠিটা আপনি রাখবেন জাঙ্কুক ভাই? যদি না রাখেন তাহলে আমায় দিন। আপনাকে যে চিঠিটা দিয়েছে তাকে ফেরত দিয়ে দেব। তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাওয়ার প্রহর গুনছিস? থেকে আর পায়কে সে জাঙ্কুকের রুম থেকে যান বাঁচিয়ে কোনো রকমে পালালো। এই বাঘের মুখের সামনে থাকা মানে নিশ্চিত সে বিয়ে খেয়ে নেবে। এতক্ষণ তো যান হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর একটু হলেই অক্কা পেতে হতো। তেকে দৌড়ে বেরোতে দেখে সবিন আর রোজিও পিছু পিছু দৌড়ে গেল। জাঙ্কুক চিঠিটা তালু দ্বারা পিষ্ট করে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মারলো। রাগে মাথা দপদপ করে জ্বলছে যেন। তের এমন কাণ্ডে বিরক্ত সে। মেয়েটার সব দিকেই এমন খামখেয়ালি ভাব। শরীর এলিয়ে সোফায় বসলো সে। এখন রাত 8টা বাজে। সে বিকেলে পার্টি অফিসে গিয়েছে, কাজ সেরে এখন ফিরল সে। আবার একটা ঝামেলা নির্মূল করতে হয়েছে। প্রচন্ড ক্লান্তি অনুভব করছে, ফ্রেশ হওয়া দরকার। জাঙ্কুক সোফা থেকে উঠে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত 10টা 15 পরিবারের সদস্যরা সকলে একসাথে খেতে বসেছে। বিয়ের ফুবি বিকেলে বাসায় চলে গেছে, আর লিজা বাড়ি চলে গেছে। কিন্তু রোজি যায়নি। যায়নি বললে ভুল হবে, দিয়ে যেতে দেয়নি। সবিন আর রোজি এক মনে খেয়েই যাচ্ছে। এদিকে তের টেনশনে খাওয়া হচ্ছে না। খাবার মুখে নিলেও গলা অবধি নামছে না। সে বারবার চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাচ্ছে, মূলত জাঙ্কুক আসছে কিনা তা দেখার জন্য। যদি এসে তার বাবাকে চিঠির বিষয়টা বলে তাহলে তো আর শেষ। জিন তেকে খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকতে দেখে বলল, কিরে মা, খাচ্ছিস না কেন? বড় মা, আমার খেতে ইচ্ছে করছে না। কেন, খাবার পছন্দ হয়নি? তে উত্তর দিবে এমন সময় তার পাশের চেয়ারে থপ করে কারো বসার আওয়াজ পেল। সে পাশ ফিরে তাকাতে দেখতে পেল জাঙ্কুককে। জাঙ্কুক এখনো গম্ভীর হয়ে আছে। এদিকে তে চিন্তা যেন মাথায় চড়ে বসেছে। এই মানুষটা যদি এবার চিঠির কথা সবার সামনে বলে বসে।
জাঙ্কুকের আজ খেতে ইচ্ছে হচ্ছে না, তাই তের মাকে বলে উঠলো, আর দিও না চাচি, এত কম খাবার খাবি আজ, খেতে ইচ্ছে হচ্ছে না। সবিন খাওয়া থামিয়ে বলল, ভাই তোমার আর তের আজ কি হয়েছে বলো তো, দুজনেই খেতে চাইছো না? কথাটা শুনে জাঙ্কুকের কপাল কুঁচকে গেল। সে সরাসরি দৃষ্টি ফেলল তের পানে। তে এতক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক তাকানোতে সে তখনই চোখ নামিয়ে ফেলল। তোদের যে মাঝামাঝি কি হয় বুঝি না বাপু, একজন সে কখন ভাত নেড়েই যাচ্ছে, মুখে তুলছে না, আর একজন এসে বলছে অল্প খাবে। সবিন ভাত চেবোতে চেবোতে বলল, তে তো তার বিয়ে না হওয়ার শোকে খাচ্ছে না, তো ভাই তুমি খাচ্ছ না কেন? তোমার কি গার্লফ্রেন্ড ভেঙে গেছে? জাঙ্কুক সবিনের দিকে তাকিয়ে ফিসেল হেসে বলল, জবান বেশি চলছে তাই না? তো কয়েকদিন আগে যেন তোকে কার সাথে বাইকে ঘুরতে দেখলাম। সবিন এই কথা শুনে বিষম খেলো, জোরে জোরে কাশতে লাগলো। জিন দৌড়ে ছেলের কাছে গিয়ে পেট নেড়ে দিতে লাগলো। কয়েকদিন আগে সবিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিল, সেটাই জাঙ্কুক দেখেছে। এখন তার ভাই আস্ত রাখবে না, কেন যে জাঙ্কুককে খোঁচা দিতে গিয়েছিল। আরে বিরক্তি নিয়ে বলে উঠলো, এসব কি শুরু করেছে তোমরা? ভুলে যেও না আমরা তোমাদের গুরুজন। তারপর জাঙ্কুকের দিকে দৃষ্টি রেখে বলে উঠলো, তুমি তো শুনেছ ওই ছেলেটাকে কারা যেন মেরেছে? হ্যাঁ শুনেছি বিকেলে। জাঙ্কুক নির্লিপ্তভাবে উত্তর দিল, তোমার একটা কাজ করতে হবে, যারা মেরেছে তাদের খুঁজে বের করতে হবে। পুলিশ তো এখনো কিছু খুঁজে পেল না। ঠিক আছে, আমি আমার লোকদের বলে খোঁজ নিতে বলছি। তে জাঙ্কুকের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। তার চোখে মুখে অবাকের রেশ। এই মানুষটাই তো ওই ছেলেটাকে মেরেছে লোক দিয়ে, অথচ এমন ভাব করছে যেন কিছুই জানে না। এত দ্রুত মিথ্যাশ্রয়ী মানুষ কিভাবে হয়? এই মানবকে না দেখলে সে জানতেই পারতো না। দেখো কেমন করে খাচ্ছে, যেন ভাজার মাছটা উল্টে খেতে জানে না। ভাবতেই মুখ বাঁকালোতে। আজ ওনাকে কেন মেরেছেন জাঙ্কুক ভাই? ওনার সাথে আপনার কিসের শত্রুতা আমায় বলবেন? তে উদ্বিগ্ন হয়ে জানতে চাইল। সামনে দণ্ডায়মান গম্ভীর শ্যাম পুরুষটির থেকে কৌতূহল বশত কাইকে কেন মেরেছে জানতে এসেছে। এতটুকু বলতেই যেন ভয়ে কণ্ঠ জড়িয়ে আসছে তার। তবুও মনে সাহস নিয়ে অসাধ্য কাজ সাধন করলো সে। জাঙ্কুক পরিচিত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই কান থেকে ফোন সরিয়ে পেছনে ঘুরে কঠোর চোখে তাকালো। সামনে থেকে ভীত চাহনিতে তাকিয়ে থাকতে দেখলো। দেখা মাত্রই ভুরু কুঁচকে গেল জাঙ্কুকের। কলটা কেটে ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? আপনি কাইকে কেন মেরেছেন জানতে এসেছি। বাহ, বিয়ে হতে না হতে এত দরদ। তাহলে বিকেলে বিয়ে ভাঙার কথা কেন বললি? আগে আপনি বলুন কেন মেরেছেন। আমি আমার কাজের জবাবদিহি কাউকে দিতে পছন্দ করি না, আর তোর মুখ থেকে যদি কায়ের নাম আরেকবার শুনি তখন দেখিস আমি কি করি। জাঙ্কুকের হঠাৎ ভাব আবেগের পরিবর্তন হওয়াতে ভয় পেয়ে গেল। আর কায়ের কথা জানতে চাওয়াতে লেগে গেল কেন জাঙ্কুক ভাই। তের হিসাব মিলাতে ব্যর্থ হলো। তে মন খারাপ করে নিজের রুমের বেলকনিতে বসে আছে। শূন্য দৃষ্টিতে অন্ধকার আচ্ছন্ন আকাশে তাকিয়ে আছে সে। মন খারাপের কারণ হলো জাঙ্কুক রাতে কেন যে ওই রক্তটা মানুষটার রুমে গিয়েছিল। কায়ের কথা বলা উচিত হয়নি, ওই কায়ের কথা নিয়েই তো অপমান করেছে। সে ভেবে পায় না কায়ের সাথে ওই রক্তটা মানুষের কিসের শত্রুতা। সবসময় মুখ গম্ভীর করে রাখে। আচ্ছা জাঙ্কুক ভাইকে হাসতে জানে না? কবে যে হেসেছে তার মনেই নেই। কবে যে একটু ভালো করে কথা বলেছে তাও মনে পড়ছে না। একটু ভালো করে কথা বললে কি এমন হয়? সে কি খুব খারাপ মেয়ে নাকি? তার মনে পড়ে যখন জাঙ্কুক আগে ভার্সিটির হলে থাকতো। ভার্সিটি থেকে বাড়ি কাছে হলো তেমন বাড়িতে থাকতো না। আসলে 2-1 দিন থেকে চলে গেছে। জাঙ্কুক কখন বাড়ি আসতো তে খেয়াল করতো না, কারণ সে হয়তো স্কুলে থাকতো নয়তো কলেজে। জাঙ্কুকের সাথে তেমন কথাও হতো না। তের মনে হতো জাঙ্কুক তাকে এড়িয়ে চলছে। সরাসরি চোখাচোখি হলো যার যার মতো পাশ কাটিয়ে চলে যেত। পড়াশোনার পাঠ চুকিয়ে 1 বছর ধরে জাঙ্কুক এই বাড়িতে থাকছে। এখান থেকে রাজনীতির সাথে যুক্ত হয়েছে। এই 1 বছরে জাঙ্কুক তাকে শাসন করেছে, খুব কমই ভালোভাবে কথা বলেছে। এই প্রথমে মনে মনে বিড়বিড় করে গান গাইল, পরক্ষণেই আবার কণ্ঠস্বর ছেড়ে দিয়ে গান শুরু করলো। সুমধুর মিলি কণ্ঠস্বরের গান জাঙ্কুকের কর্ণকুহরে প্রবেশ করছে অনেকক্ষণ ধরে। জাঙ্কুক নিজ রুমের বেলকনিতে দাঁড়িয়ে জরুরি কথা বলছিল। এমন সময় শৈলা গলায় কারো গান শুনে কিছুটা কৌতূহলী হয় সে। কথা বলা শেষ করে আশেপাশে তাকায়। তার এই কণ্ঠস্বর ভীষণ চেনা, তবুও বুঝতে পারছে না কি গান গাইছে। তার রুমের বেলকনি থেকে কিছুটা দূরে আরেকটা বেলকনি দৃশ্যমান, সেখান থেকেই ভেসে আসছে গান। গানে মিশে আছে অভিযোগ, বিষাদের সুর। বেলকনিতে মেলে অস্পষ্ট বোঝা যাচ্ছে ওটা তে রুমের বেলকনি। তবে কি তে গান গাইছে?
সে আরো মনোযোগী হয়ে গানটা শুনতে লাগলো। সে বুঝলো এটা তের কণ্ঠস্বর। তবে কি তের মন খারাপ? এর মাঝে গান থেমে গেছে, তবুও তে ওখানে বসে আছে। মন খারাপ করে আছিস কেন? আর কাকে নিয়ে গানের মাঝে অভিযোগ জানাচ্ছিস? জাঙ্কুকের কণ্ঠস্বর শীতল। তে জাঙ্কুকের শীতল কণ্ঠস্বর শুনতেই কিঞ্চিত চমকালো। সে অস্ত্রসিক্ত চোখ হাতের উল্টো দিকে মুছে পাশে বেলকনিতে তাকালো। তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তবে লাইট অফ থাকায় অবাক দেখা যাচ্ছে না তেমন। তে মনে হেসে উত্তর দিল, কাকে নিয়ে অভিযোগ করব? আমার তো অভিযোগ করার মানুষ নেই, আর না আছে অভিযোগ শোনার মানুষ। মন খারাপ ছিল, তাই ভাবলাম গান গেয়ে একটু নিজের মনটা হালকা করি। বড় হয়ে গেছি তো, এখন আর কাউকে মন খারাপের কারণ বলতে ইচ্ছে করে না। জাঙ্কুক তের মুখে বড়দের মতো কথার ধরন দেখে বেশ অনেকটাই অবাক হলো। যে মেয়ে আজও তার রুমে গিয়ে উদ্ভট পাগলামি করলো, সে এই অল্প বয়সে ম্যাচিওর হয়ে গেল। জাঙ্কুক একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, আমি বকেছি বলে মন খারাপ করেছিস? আপনি তো আমায় প্রায় সময় বকেন। আমি কি কখনো মন খারাপ করে থেকেছি? করিনি। আজ কেন করবো বলুন তো? জাঙ্কুক বুঝলো তে তাকে কিছু বলবে না। সে আর জোর করে জানতে চাইল না। তপ্ত শ্বাস ফেলে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। রাত জাগলে শরীর খারাপ করবে। আপনি সবসময় আমার ভালোর জন্য বকেছেন, তবুও কেন যেন আপনার রূঢ় আচরণে মন খারাপ হয়। আপনি কি জানেন, অনেকদিন পর আপনি স্বাভাবিকভাবে শান্তভাবে কথা বলছেন আমার সাথে। বহুদিন পর। এভাবে সবসময় বললেই তো পারেন। জাঙ্কুক তের কথা শুনে বিস্মিত হলো। এই মেয়ে এটা মনে রাখে সে কবে শান্তভাবে কথা বলেছে। আগে কখনো তার শাসন বারণ নিয়ে কখনো কথা বলেনি, তবে আজ করেছে। কেমন যেন গোলমাল লাগছে তার কাছে। তে ইতিমধ্যে তার রুমে চলে গেছে। জাঙ্কুক বেলকনি থেকে চোখ ফিরিয়ে নিল, দৃষ্টি তার বাহিরে অনামিসাময় পরিবেশের দিকে। আজ রাতটা খুবই অন্ধকার আচ্ছন্ন। পরের দিন জাঙ্কুক পার্টি অফিসে বসে কিছু রাজনৈতিক নেতাদের সম্পর্কে অবগত হচ্ছে। রাজনীতিতে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। কে কখন পিঠ পিছে ছুঁড়ে চালিয়ে দেয় বলা যায় না। কয়েক মাস পর ইলেকশন আছে। এরই মধ্যে দরজার দিক থেকে তার একজন লোক বলল, জাঙ্কুক তোর সাথে দুজন দেখা করতে এসেছে। জাঙ্কুক জানতে চাইল কে। পরক্ষণেই বলল, তোর বোনেরা এসেছে। জাঙ্কুকের ভুরুযুগল কুঁচকে গেল। সে মনে মনে ভাবলো, কোন বোন? তার তো কোনো বোন নেই। অতঃপর মুখ ফুটে উত্তর দিল, ভেতরে আসতে বল ওদের। ওনাকে আর যেতে হবে না, আমরা এসে পড়েছি। কথাটি বলতে বলতে অফিসে ঢুকলো রোজি। সাথে তেও আছে। তার অনেকটা হাঁপিয়ে গেছে। দুপুরের এই কাঠ ফাটা রোদে বেরিয়ে মস্ত বড় ফুল করেছে দুজন। জাঙ্কুক তের দিকে তাকালো। ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে। এই অসময়ে তোরা কোথায় গিয়েছিলি? আর তের কি কিছু হয়েছে? রোজি তেকে একটা চেয়ারে বসিয়ে দিল। সে দু হাতে মাথা ধরে মুখশ্রী নিচু করে রইল। রোজি ব্যস্ত ভঙ্গিতে বলল, ভাইয়া বলছি, আগে আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করুন, তের মাথা ঘুরছে। জাঙ্কুক কথাটা শুনি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। বেটি ব্যস্ত ভঙ্গিতে টেবিলে থাকা গ্লাসটা নিয়ে তের সামনে দাঁড়ালো। এরপর বলল, এই নে পানি। জাঙ্কুক তার লোকদের বলল, খাবারের ব্যবস্থা কর। দুপুরে হয়তো না খেয়ে বেরিয়েছে, তাই গরমে অসুস্থ হয়ে পড়েছে। রোজি সংবাদপত্র দিয়ে তেকে বাতাস দিতে লাগলো। তে দুর্বল চিত্তে হাত বাড়ালো জাঙ্কুকের হাত থেকে পানি নেওয়ার জন্য। তার হাত এখনো কাঁপছে। জাঙ্কুক তের হাত কাঁপতে দেখে শান্ত স্বরে বলল, আমি খাইয়ে দিচ্ছি। তে হাত নামিয়ে দুর্বল চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তের সামনে পানির গ্লাস ধরে ইশারা করলো খাওয়ার জন্য। তে ভদ্র মেয়ের মতো ইশারা অনুসরণ করে গ্লাসে চুমুক দিল। পানি খাওয়া হতে গ্লাস থেকে মুখ সরিয়ে নিল। জাঙ্কুক হাতে থাকা গ্লাসটি টেবিলে রাখলো। এসি রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দিয়ে বলল, এখন ভালো লাগছে? তে জাঙ্কুকের কথা শুনে শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বলল। এর মাঝে কেটে গেছে বেশ কিছুক্ষণ। জাঙ্কুক নিজ চেয়ারে বসে তের দিকে তাকিয়ে বলল, এই দুপুরবেলা কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই না খেয়ে বেরিয়েছিস। সময় দেখেছিস 3টা বেজে গেছে। বাইরে এত রোদ, আবার সময় মতো না খেলে অসুস্থ হয়ে যাস। এতটা কেয়ারাস কেন তুই? আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, জানতাম না এতটা লেট হয়ে যাবে। সকাল থেকে শরীর খারাপ লাগছিল, আম্মু জোর করে পাঠিয়েছিল, তাই আসতে হলো। আপনার পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, মাথা ঘুরছিল, তাই জন্য এসেছি, না হলে আসতাম না। তাদের কথোপকথনের মাঝেই খাবার নিয়ে আসা হলো তের জন্য। আর বলে উঠল, জাঙ্কুকের সাথে দেখা করতে চাইছে কেউ একজন, এই মুহূর্তে নাকি ঝামেলা হয়েছে। জাঙ্কুক রোজের দিকে তাকিয়ে বলল, টেবিলে খাবার আছে, তেকে খাইয়ে দে। আমি বলে দিচ্ছি ওকে, তোদেরকে বাড়ি পৌঁছে দেবে। জাঙ্কুক উঠে কিছু কাগজপত্র গুছিয়ে নিতে লাগলো। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দুর্বল চিত্তে বলল, আপনি দুপুরে খেয়েছেন? জাঙ্কুক ব্যস্ত ভঙ্গিতে কাগজপত্র গোছাতে গোছাতে বলল, না, খাওয়ার সময় পাইনি। খাবার খেয়ে যান, আপনার তো কোনো খাবারের টাইম ঠিক নেই। আমার সময় নেই, আমার এমপি মহোদয়ের সাথে মিটিংয়ে যেতে হবে। অতঃপর তে বলে উঠল, আপনি যেহেতু চলে যাচ্ছেন, আমরা থেকে কি করব?
আমরা চলে যাব, গাড়ির ব্যবস্থা করে দিন আমাদের। জাঙ্কুকের ভুরু কুঁচকে গেল। সে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই না একটু আগে অসুস্থ ছিলি, এখন তোর অসুস্থতা ঠিক হয়ে গেছে? আমি এখন ঠিক আছি, আমার বাসা যাওয়ার ব্যবস্থা করে দিন। চল আমার সাথে, তোদের বাসায় রেখে তারপর যাব। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কায় হসপিটালের বেডে শুয়ে আছে। তার হাত পা ব্যান্ডেজে মোড়ানো, কপালও ব্যান্ডেজ করা। শরীরের কিছু অংশ কার সিটে পড়ে গেছে। কায়ের কেবিন ফাঁকা। তার মা বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেছে। দরজায় খট আওয়াজ হতেই কায় দরজার দিকে তাকালো। তখনই দরজা খুলে প্রবেশ করলো তার অতি পরিচিত মুখের মানুষটি। দেখা মাত্রই মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো। পরিচিত মুখের মানুষটি প্রবেশ করলো কেবিনে। তার মুখে ফিসেল হাসির রেখা। কায় অগ্নি দৃষ্টিতে মানুষটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? মানুষটি হাসলো। হেসে এগিয়ে আসতে আসতে বলল, তুই মার খেয়ে হসপিটালে অ্যাডমিট, আর আমি আসবো না? আমি তো তোর বিপদের সময় সবসময় পাশে থাকি, তাই এইবারও পাশে থাকার জন্য এসেছি। আমার সাথে মশকরা করছিস? আর না, তোর সাথে কি আমার বন্ধুদের সম্পর্ক? আমি আর তুই একে অপরের শত্রু। আমার এই অবস্থার জন্য তোর হাত নেই তো? জাঙ্কুক চেয়ার টেনে আয়েসে ভঙ্গিতে বসে মুখস্থ শক্ত করে বলল, একদম ঠিক, আমি তোর এই অবস্থা করেছি। এর পরের বার আমার নজরে পড়লে কথা বলার অবস্থায় থাকবি না। জাঙ্কুক নিজ রুমে ডিভানে বসে ল্যাপটপে কিছু কাজ করে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে এতক্ষণ একটানা কাজ করে যাচ্ছে সে। সামনে ইলেকশন, কাজের চাপটা একটু বেশি। ঘাড়টা কেমন ধরে এসেছে। ঘাড়ের এক পাশে টনটনে ব্যথা অনুভব হচ্ছে তার। এই মুহূর্তে এক কাপ কফি হলে মন্দ হয় না। সে ল্যাপটপ বন্ধ করে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 10:05। জাঙ্কুকের ক্লান্ত শরীর সারাদিন চারদিকে দৌড়দৌড়ি করতে করতে কখন সময় পার হয়ে যায় বুঝতেই পারেনি। তার উপর আরেক ঝামেলা কাই। এটাই এখন তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন আরেকটু মারা উচিত ছিল, এখনো যেন মন ভরছে না। এরই মধ্যে দরজা থেকে শব্দ শুনতে পেল। জাঙ্কুক, আমি কি আসবো? জাঙ্কুকের চাচা এসেছে। জাঙ্কুক বলে উঠল, হ্যাঁ চাচা, ভিতরে এসে বসুন। আমি বসতে আসিনি, তোমার সাথে জরুরি কথা ছিল। তুমি কাইকে মেরেছো? জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ মেরেছি। তোমার থেকে এমনটা আশা করিনি। তুমি হয়তো ভুলে গেছো তের সাথে কায়ের বিয়ের কথা চলছে। বিয়েটা সেদিনই হতো, কিন্তু তুমি মাঝ পথে গাড়ি আটকে কয়েকজনকে পিটিয়ে দিয়েছো। এটা কী ধরনের অসভ্যতা? আমাদের একটা রেপুটেশন আছে, তা তুমি ওদের কাছে শেষ করে দিয়েছো। ভেবেছো এসব কারণে যদি বিয়েটা না হয় কী হবে? জাঙ্কুকের মাঝে কোনো হেলদোল নেই। সে দায়সারা ভঙ্গিতে বলল, আপনি তো আমায় ভালো করে চিনেন। কোনো কারণ ছাড়া তাকে তো মারিনি, কারণ ছিল বলেই মেরেছি। এর কারণটা আপনাকে পরে বলবো, এখনও সময় আসেনি। আর তের তো বিয়ে হয়ে যায়নি। ওই কায়ের থেকে অনেক ভালো ছেলে আছে, খুঁজে দেখুন। এখন আমার মনে হচ্ছে তে যেহেতু বিয়েটা করতে চায় না, এখন বিয়ে না দেওয়াই উচিত। পড়ালেখা করতে থাকুক। 18 বছর চলছে, সংসারের বুদ্ধি তার মাঝে আসেনি, সবসময় বাচ্চামো করে। সুগা কিছুটা নিশ্চুপ হয়ে বলে উঠল, ভেবে দেখব। সে আর এক মুহূর্ত দেরি না করে প্রস্থান করলো। জাঙ্কুক জোরে একটা শ্বাস ছাড়লো। সে ভেবে পাচ্ছে না তার চাচা একজন শিক্ষিত মানুষ হয়ে অবুঝের মতো রাগ করে মেয়েকে বিয়ে দিয়ে দেবে। এসব ভাবতেই সে হাসলো খানিকটা। সব কিছু এত সহজে হয়ে গেলে গেম খেলার মজাই কেউ পাবে না। এইদিকে তে হাতে ফোন নিয়ে বসে আছে, তার মেজাজ বিগড়ে আছে। এইদিকে তার বান্ধবী বারবার কল করে যাচ্ছে, এতেই বিরক্ততে ফোন তুললে শুরু হয়ে যাবে জাঙ্কুকের গুণগান। সে ভেবে পায় না অন্যরা এত গুণগান করে, কিন্তু জাঙ্কুকের কোনো গুণ তার চোখে পড়ে না। তার কাছে মনে হয় শুধু সুদর্শন আর গম্ভীর মানব, যার মধ্যে কোনো ফিলিংস নেই, যন্ত্র মানব একটা। রোজে এক টুকরো চিপস মুখে পড়ে বলল, আমার খুব ভয় করছে। তুই ভুরকুসকে বলল, কেন? রোজি কিছুটা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভুলে গেছিস আজ তোর ওই না হওয়া বরকে হাসপাতালে দেখতে গিয়েছিলি। এটা যদি জাঙ্কুক ভাই জানতে পারে তোর কি হবে বুঝতে পারছিস? সাথে আমাকেও। আমি তো ওনাকে ভয় পাই নাকি? রোজি বিদ্রুপ হেসে বলে উঠল, জাঙ্কুক ভাইয়ের সামনে গেলেই তো হাঁটু কাঁপে তোর। তোর বেস্টের সাহস দেখে আমি অবাক হচ্ছি। জাঙ্কুক ভাইকে চিঠি দিল, আবার ওনার খবর নেওয়ার জন্য বারবার কল করে যাচ্ছে। একেই বলে ভালোবাসা। তাই কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কিন্তু একটু বেশি বকবক করছিস। আরও কিছু রোজিকে বলবে, এমন সময় আবারও কল এলো তের ফোনে। তের মেজাজ এবার তুঙ্গে। নাম্বারটা অচেনা, তার মানে নাম্বার বদলে কল দিয়েছে তার বান্ধবী। সে খিচে যাওয়া মেজাজটা নিয়ে কল ধরে বলল, তোকে বলেছি না আমায় কল দিবি না, তা কল কেন দিচ্ছিস? এখন আবার জাঙ্কুক ভাইয়ের খবর নিতে শুরু করিস না। সন্ধ্যা থেকে জাঙ্কুক জাঙ্কুক বলে আমার মাথা পাগল করে দিচ্ছিস। কি আছে ওই লোকটার মধ্যে? শুধু দেখতে সুন্দর, তাই এমন করে উঠে পড়ে লিখেছিস? নজর লেগে জাঙ্কুক ভাইয়ের পেট খারাপ হবে,
আমার কথা মিলিয়ে নিস। এই চুপ করে আছিস কেন? কথা বল। তোর কথা শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? তাকে বলে ফেল। তে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর শুনে হতবিম্বর হয়ে গেল। সে ফোনটা কান থেকে সরিয়ে সামনে উঁচিয়ে তুলে দেখলো অচেনা নাম্বার। তার মানে এটা জাঙ্কুকের নাম্বার। তে ভয়ে গলা শুকিয়ে গেল। এবার তার কি হবে? রোজি তেকে ঠায় হয়ে বসে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, কি রে, কি হলো? তে নড়ে চড়ে বসলো। ভাবলো সে রোজিকে কি বলবে। সে জিভ কেটে কাঁদতে কাঁদতে সরে বলল, আরে জাঙ্কুক ভাই কল করেছে, আর আমি তিশা ভেবে উল্টাপাল্টা কথা শুনিয়েছি। এখন আবার কি হবে বোন? কি আর হবে, 2 গালে 4টা থাপ্পড় খাবি। কেন কল করেছে দেখ, না হলে আরো 2টা বেশি খেতে পারিস। তে করুণ চোখে তাকালো রোজির দিকে। রোজি ইশারা করলো কথা বলার জন্য। তে ঢোক গিলে ফোনটা কানে ধরলো। ধরতে ভেসে আসলো জাঙ্কুকের, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি। 5 মিনিটের মধ্যে দেখা করবে আমার সাথে। কথাটা বলেই কল কেটে দিল জাঙ্কুক। তে ফোন হাতে নিয়ে অসহায়ের মতো বসে আছে। সবিন তে রুমে এসে রোজিকে মিটিমিটি হাসতে দেখলো। তার পাশে তে থমথমে মুখে বসে আছে। এই তে, তোর কি হয়েছে? মুখ গোমরা করে আসিস কেন? তোর ওই বজাত ভাইয়ের জন্য আজ আবার আমি অপমান করার জন্য ডেকেছে। আমার কপালটাই ফাটাবাস, তা না হলে এত অপমান নিতাম? সবিন শুনে দাঁত কেলিয়ে হেসে বলল, এসব বলিস না। ভাই শুনলে ওই কায়ের সাথে বিয়ে দিয়ে এখান থেকে তাড়াবে তোকে। তোর ভাইয়ের কাজই তো এমন। আমি বলে দিলাম তোর ভাইয়ের কপালে বউ জুটবে না। বিয়ে করলো কয়েকদিনের মধ্যেই বউ পালাবে জানালা দিয়ে। আমার কপালে বউ জুটবে কি জুটবে না তোকে মতামত জানাতে বলেছি? কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে পেয়ার সকলেই অবাক আর দরজার দিকে তাকালো। তাকাতেই দেখলো কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত জাঙ্কুককে মুখে হাত গুজে তাদের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। 3 জনই ভূত দেখার মতো চমকে উঠলো। তের মনে পড়লো কে যেন বলেছিল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কাঁচুমাচু ভঙ্গিতে 3 জনকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক এগিয়ে আসলো। জাঙ্কুক রোজি আর সবিনকে উদ্দেশ্য করে বলল, তের সাথে কিছু কথা আছে, তোরা দুজন একটু বাইরে যা। সবিন যেন হাঁপ ছেড়ে বাঁচলো। কোনো মতে সে ক্যাবলা হাসি দিয়ে বলল, ঠিক আছে ভাই। এই রোজি চল তো। রোজি দড়িখড়ি করে সবিনের পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। তের ভয়ে রক্ত শীতল হয়ে গেছে। সে জোড়া চোখে জাঙ্কুককে দেখে বোঝার চেষ্টা করছে রেগে আছে কিনা। জাঙ্কুক তের পড়ার চেয়ার টেনে সামনাসামনি দ্রুত রেখে বসলো। তে কিছুটা পিছিয়ে বিছানায় উঠে বসলো। জাঙ্কুক শান্ত কণ্ঠে শোধালো, তোকে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাসনি কেন? যাচ্ছিলাম তো, তার আগে আপনি এসে গেছেন। আমি যা জানতে চাইবো সব কিছুর উত্তর দিবি। তে ভীতু কণ্ঠে বলে উঠল, ঠিক আছে। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কাইকে দেখতে হাসপাতালে কেন গিয়েছিলি? তে তো এবার শেষ। সামনে মনে হচ্ছে জম বসে আছে তার। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি যেতে চাইনি, আম্মু জোর করে পাঠিয়েছিল। আমি যে ওনার সাথে একটাও কথা বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। জাঙ্কুক নিজেকে শান্ত করে বলল, আমি চাই না কায়ের সাথে তোর বিয়েটা হোক, এটা জেনে রাখ। চাচাও কায়ের সাথে তোর বিয়ে দেবে না, তাই ওর আশেপাশে যেন তোকে না দেখি। এটাই লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। তে জাঙ্কুকের দিকে পিটপিটিয়ে চাইলো। তার কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না। ওই বেয়াদব ছেলের সাথে বিয়ে হবে না শুনেই মনে মনে অনেক খুশি সে। খুশিতে ধুয়ে গেলেন হিরো আলমের গান গানে মন্দ হয় না, তবে এখন গাওয়া যাবে না, গাইলে অপমান করবে। সে খুশি হয়ে বলল, ধন্যবাদ জাঙ্কুক ভাই। এতদিনে আপনি আমার মাথা থেকে ওই কাই নামের পেটারটাকে নামালেন। বাপরে, জানেন কি লুচু ওই ছেলে? হাসপাতালে ড্যাপটা করে তাকিয়েছিল। আমি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। এই খুশিতে আপনাকে দোয়া করে দিলাম, আপনার বউ যেন জানলা দিয়ে না পালায়, আপনার সাথেই যেন সুখে থাকে। জাঙ্কুক বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়ট। জাঙ্কুকের কথা শুনে তের হাসি মুখ চুপসে গেল। সে ভুলেই গিয়েছিল সামনে আস্ত এক বদলোক বসে আছে। এত ন্যাকামি কি করে করিস? মেয়েরা ন্যাকামি করে জানেন না? আপনি জানবেন কি করে? আপনি তো ছেলে। জাঙ্কুক রুষ্ট হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার এখন মাথা খারাপ করার ইচ্ছে নেই। এখানে থাকলে নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে যেতে পারে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউ নিয়ে তোর না ভাবলেও চলবে। আমি যাকে বিয়ে করব সে অন্তত তোর মতো মাথা মোটা হবে না। তে ক্ষুব্ধ হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক রুমের বাইরে পদার্পণ করেছে। সবসময় অপমান, সে বলি অপমান সহ্য করছে। এমন অপমান বউকে করলে দুনিয়াও টিকবে না। তে আর এই নিয়ে ভাবলো না। সে তো খুশি বিয়েটা হবে না, এবার তো গান গাওয়াই যায়। সকাল 11টা বেজে 30 মিনিট। তে আর রোজি খেয়ে ডাইনিং রুমের সোফায় বসে প্ল্যান করছে আজকে বিকেলে পদ্মায় পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা এটাই, তাদের ঘুরতে নিয়ে যাওয়ার মানুষ নেই। সবই থাকতে ভালোই হতো, 3 জন মেনে দিতে পারতো। কিন্তু ওইটা আর একটা বদ। গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যে ঘুরতে গেছে কে জানে, কখন আসবে তারও ঠিক নেই। তের মাঝে মাঝে সন্দেহ হয়, জাঙ্কুক আর সবিন কি নিজের আপন ভাই নাকি তারা?
একজন সারাদিন রাজনীতির পিছনে পড়ে থাকে, আরেকজন গার্লফ্রেন্ডের পিছনে। এই শহরে সিঙ্গেল মানুষ পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, জাঙ্কুক ভাইয়েরও কি গার্লফ্রেন্ড আছে? এমনটা কখনো শুনিনি। আছে কি নেই তা নিয়ে দোটানায় পড়ে যাইতে তুইকে অন্য মনস্ক হয়ে ভাবতে দেখে রোজি বলল, এই তুই কোথায় হারিয়ে যাস? এখনই কি জাঙ্কুক ভাইয়ের কথা ভাবছিস? তুই ইশারায় কথা শুনে অবাক হয়ে বলল, তুই কিভাবে বুঝলি? এই তোর কি হয়েছে রে? তোর মতিগতি ভালো লাগছে না। যখনই দেখি জাঙ্কুক ভাইকে নিয়ে ভাবিস। আমি ওনাকে নিয়ে ভাবতে যাব কেন? আমি ভাবছিলাম ওনার গার্লফ্রেন্ড আছে কিনা। তোর মতিগতি ভালো লাগছে না। আজকাল দেখছি জাঙ্কুক ভাইকে নিয়ে বেশি ভাবছিস। আমার কাজ নেই, ওই যন্ত্র মানবকে নিয়ে ভাবতে যাব। যখন সামনে পাবে তখনই অপমান করবে। এসব ভাবিস না। আমাদের নিয়ে যাবে কি সেটাই ভাব। এরই মধ্যে কলিং বেলটা বেজে উঠল। তে কাউকে দরজা খুলতে যেতে না দেখে নিজেই সোফা থেকে উঠে যেতে লাগলো। রোজি দেখে থামিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, তুই বস। তে আর না গিয়ে বসে পড়ল। রোজি উঠে গেল দরজা খোলার জন্য। সে সদর দরজা খুলে দিল। হে কিউটি তে, কেমন আছো? রোজির সামনে দণ্ডায়মান সুদর্শন হাস্যোজ্জ্বল যুবকের দিকে তাকালো। রোজিকে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ব্যক্তিটি বলল, এমন করে তাকিয়ে আছে কেন? আরে দে, আমায় চিনতে পারছো না? আমি সায়ুনো। রোজি চোখের পলক ফেলে অস্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বলল, আমি তো তে নয়, রোজি। সায়ুনোর ভুরু কুঁচকে গেল। তাহলে সে কি ভুল ঠিকানা এসেছে? কিন্তু বাড়ির নেম প্লেটে তাকিয়ে দেখলো ঠিকই তো আছে। সে বলল, এটা তেদের ভাই না? অচেনা যুবকটির মুখে তের নাম শুনে বুঝলো ইনি হয়তো তের পরিচিত। সে বলে উঠল, এটা তেদের বাড়ি, আর আমি ওর ফুফাতো বোন হই। সায়ুনো মাথা চুলকে হালকা এসে বলল, ওহ, মাই মিস্টেক, সরি। আমি ভেবেছিলাম আপনি তে, তাই ভুলে বলে ফেলেছি। যাই হোক, আমার কি এখানে দাঁড়িয়ে রাখার ইচ্ছে আছে নাকি মিস? ভিতরে যেতে দেবেন না? রোজি সায়ুনোর কথা শুনে লজ্জা পেল। দরজার এক পাশে দাঁড়িয়ে বলল, ভিতরে আসুন। সায়ুনো হালকা হেসে বাড়ির ভিতরে প্রবেশ করলো। রোজি দরজা আটকে দিয়ে পিছু পিছু তের কাছে গেল। সে ভাবছে এই ছেলেটাকে কখনো তো দেখেনি, হঠাৎ কোথা থেকে উদয় হলো। তে দরজার দিকে তাকিয়ে রোজি আর ব্যক্তিটির কথোপকথন দেখছিল। সায়ুনো তেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলল, আই এম শিওর তুমি তে। এবার আর কোনো ভুল হয়নি। তে দণ্ডায়মান ব্যক্তিকে খেয়াল করে অবাক স্বরে বলল, ভাইয়া আপনি কানাডা থেকে কবে ফিরলেন? 2 দিন আগে এসেছি, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। আসলে এটা কাজের জন্যই আসতে হলো, কাজ না থাকলে সবার সাথে কাল আসতাম। এরই মধ্যে তে পরিবারের গুরুজনদের ডাক দিল। সকলের সাথেই কুশল বিনিময় করলো সায়ুনো। তেকে ইশারায় হাত টেনে পাশের সোফায় বসালো সে। তারপর জিজ্ঞাসা করলো, পড়াশোনার কি খবর? শুনেছিলাম তো এবার মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিলে। মেডিকেলে চান্স পাইনি, সেকেন্ড টাইম দিব। আপাতত পাবলিক অ্যাডমিশন দিব। মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। অতঃপর তাদের মধ্যেও কিছুক্ষণ কথোপকথন হলো। তারপর তে সায়ুনোকে নিজের হাতে শরবত দিল। এদিকে জাঙ্কুক সিঁড়ি বেয়ে নামতে চোখ পড়লো সোফায় বসে থাকা 3 জনের দিকে। ফর্মাল লোকে অচেনা যুবককে দেখে ভুরু কুঁচকে গেল তার। যুবকটি আর তে হেসে হেসে কথা বলছে। এদিকে যেটা বিরক্ত হলো সে। জাঙ্কুক কিছু একটা ভেবে কৌতূহল বশত এগিয়ে আসলো তাদের দিকে। সায়ুনো জাঙ্কুককে আসতে দেখে তেকে জিজ্ঞাসা করলো, তে এটা কে? চিনলাম না তো। তে চোখ ঘুরে পেছনে তাকাতেই দেখতে পেল জাঙ্কুককে। সে অনেকটা অবাক হলো। আজ যন্ত্র মানব পার্টি অফিসে না গিয়ে বাড়িতে আছে। প্রতিদিন তো এই সময় বাড়িতেই দেখা মেলে না। সে সায়ুনোকে বলল, আরে তুমি ওনাকে চিনো না? উনি জাঙ্কুক ভাই, মানে আমার বড় বাবার বড় ছেলে। অতঃপর সায়ুনো জাঙ্কুকের সাথে কুশল বিনিময় করলো। জাঙ্কুক তে আর রোজিকে দাঁড়িয়ে থাকতে দেখে রুষ্ট গলায় বলল, মা তোদের কখন থেকে ডাকছে, অথচ তোরা যাচ্ছিস না। এখনই যেতে বললো তোদের। তে জাঙ্কুকের কথা শুনে অবাক হয়ে বলল, বড় মা আমাদের কখন ডেকেছে? আমরা তো শুনতে পেলাম না, আর কেনই বা ডাকছে? জাঙ্কুক খিচে যাওয়া মেজাজ নিয়ে বলল, জানি না ডেকেছে কেন, শুনে আয়। তে আর রোজি আর এক মুহূর্ত দেরি করলো না। তারা সেখানে না দাঁড়িয়ে দ্রুত প্রস্থান করলো। এদিকে সায়ুনো অবাক, বড় তুমি আমার 8 বছর পরও কিভাবে চিনলে তাই ভাবছি। আর এক দেখায় আমার বায়োডাটা বলে দিলে। তুখর বুদ্ধিমান তুমি, নিশ্চয়ই পুলিশে জব করো। জাঙ্কুক ফিসেল হেসে বলল, পুলিশ হলে কি তুখর বুদ্ধিমত্তার মানুষ হয় আর কেউ হয় না? হয়তো, কিন্তু জাঙ্কুকের ফোন বেজে উঠেছে। সে সায়ুনোকে ইশারা করলো কথা না বলার জন্য। তারপর জাঙ্কুক কিছুক্ষণ কথা বলল ফোনে। জাঙ্কুকের কথাবার্তা শুনে বুঝতে পারলো জাঙ্কুক রাজনীতির সাথে যুক্ত। গ্যারেজের সামনে দাঁড়িয়ে রোজি, সুবিন আর সায়ুনোর জন্য অপেক্ষা করছে। এখনো আসছে না কেন? দুপুরের পর পদ্মার পাড়ে যাওয়ার প্ল্যান করেছে তারা 4 জন। রোজি যেতে চাইছিল না।
কিন্তু তে তাকে জোর করে নিয়ে যাচ্ছে। না যেতে যাওয়ার কারণটা সাইলো রোজের অচেনা হওয়ায় যেতে চায়নি। তে এখনো বিষয়টা নিয়ে দুপুর থেকে ভেবে যাচ্ছে। জাঙ্কুক বলেছিল তাকে আর রোজিকে বড় মা ডাকছে, কিন্তু তারা গিয়ে জিজ্ঞাসা করলো কেন ডেকেছে। সে তো অবাক হয়ে বলেছিল ডাকেনি তাদের। তে ভেবে পাচ্ছে না জাঙ্কুক ভাই তাকে মিথ্যে কেন বললো। এই কাঠ ফাটা রোদ গরমে অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। তিনজন এখনো না আসায় সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে গ্যারেজের এক পাশে থাকা একটা চেয়ারে বসলো। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? বাড়ির বাইরে গাড়ির আওয়াজ হতেই তে গেটের দিকে তাকালো। এটা তো জাঙ্কুক ভাইয়ের গাড়ির আওয়াজ। এত দ্রুত চলে আসলো আজ। মেন গেট দিয়ে জাঙ্কুকের গাড়ি প্রবেশ করলো বাইরে। গাড়ি এসে থামলো ঠিক গ্যারেজের সামনের দিকটায়। জাঙ্কুক গাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। শার্ট ফোল্ড করে থাকায় হাতের কিছু অংশ দৃশ্যমান। সাদা ব্যান্ডেজের আস্তরণে হাতের তালুর অংশ মোড়ানো। তা খেয়াল করতেই তে আতঙ্কিত হলো। দুপুরও তো হাতে ব্যান্ডেজ ছিল না। জাঙ্কুক ভাইকে অ্যাক্সিডেন্ট করেছে, আর কোথাও লাগেনি তো। তার কি হলো সে জানে না। বিচলিত ভঙ্গিতে জাঙ্কুকের কাছে দৌড়ে চলে গেল। জাঙ্কুক কারো পায়ের আওয়াজের শব্দ শুনেই সামনে তাকালো। দেখতে পেল তে দৌড়ে আসছে তার দিকে। তে দৌড়ে জাঙ্কুকের কাছে এসে সরাসরি হাত ধরে দেখতে লাগলো ক্ষত স্থানটি রক্তে ভিজে লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে ব্যান্ডেজের স্থান অবলোকন করতে করতে বলল, জাঙ্কুক ভাই আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো এতটা? আর কোথাও ব্যথা পেয়েছেন কি? জাঙ্কুক তের হঠাৎ হাত ধরাতে কিঞ্চিত অবাক হলো। সে বিস্ময় নিয়ে তাকালো তের দিকে। তে কখনো এমন করেনি আগে। আগেও তো সে এমন আহত অবস্থায় বাইরে এসেছে। তখন তে দূরে দাঁড়িয়ে থাকতো, কাছে এসে দেখতো না। তবে আজ কি হলো এমের? সরাসরি হাত ছোঁয়ার সাহস দেখালো। একবার ভাবলো না যদি কিছু বলে সে। তে জাঙ্কুকের উত্তর না পেয়ে কোনো স্বরে বলল, কি হলো বলছেন না কেন? কিভাবে এমন হলো? নিশ্চয়ই আবারও রাজনীতি নিয়ে ঝামেলা হয়েছে। এমন কেন আপনি এত বড় হয়েছেন, নিজের খেয়াল রাখেন না? জাঙ্কুক বিচলিত ভঙ্গিতে তার হাত দেখতে থাকা তের দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রতি উত্তর করলো, আমার তেমন গুরুতর আঘাত লাগেনি, সামান্য লেগেছে। এতটা ভয় পাচ্ছিস কেন বলতো? আগে তো এর থেকে বেশি আঘাত লেগেছে, তখন তো তোকে এতটা উতলা হতে দেখিনি। দূরে দূরে থেকেছিস, তবে আজ এত অশান্ত কেন তোর মন? জাঙ্কুকের বলা কথাগুলো শ্রবণ হতেই যেন তীর হৃদ স্পন্দন থমকে গেল। সে স্তম্ভিত নয়নে জাঙ্কুকের মুখপানে তাকালো। আজকের পর্বটি এখানেই সমাপ্ত করতে হলো। তোমাদের রেসপন্স ভালো হলে স্টোরিটা কন্টিনিউ করা হবে। বেশি বেশি কমেন্ট করে জানাও।